বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং যথারীতি আমাদের সাথেই আছো। আমরা আজকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অংশ অর্থাৎ বেতন ও মজুরি নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো এবং বিভিন্ন বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এখানে কিছু জটিল বিষয়ের সমাধান তোমাদের এখানে হয়ে যাবে এবং খুব সহজে বিষয়গুলো বুঝতে পারবে। আজকের এই বেতন ও মজুরির আলোচনায় তোমাদের সাথে আমি নূর আফসানা ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আজকে আমরা বেতন ও মজুরির বেতন রেজিস্টারের একটি অঙ্ক করব। তার আগে আমরা এক ছোট্ট হিসাবে একটু দেখে নিই বেতন বিষয়টা কি। বেতন হচ্ছে কোনো পারিশ্রমিকের বিনিময়ে কোনো প্রতিষ্ঠান যখন তার কর্মচারীকে প্রদান করে সেটি সাধারণত বেতন। আর মজুরিটা হচ্ছে কায়িক শ্রমের বিনিময়ে যখন কোনো কর্মচারীকে প্রতিষ্ঠান প্রধান বা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ প্রদান করে সেটা হচ্ছে মজুরি। তাহলে বেতন আর মজুরির মধ্যে স্লাইট একটা পার্থক্য। বেতনটা হচ্ছে আমার কাজের বিনিময়ে, আর সেটা আমার মানসিক হতে পারে কিন্তু কায়িক শ্রম নাও হতে পারে, আবার উভয় হতে পারে। ঠিক আছে, আমরা এত বিস্তারিত আলোচনায় যাব না। আমরা দেখব আমাদের প্রশ্নটা এখানে কি ধরনের বিষয় এখানে ইনক্লুডেড রয়েছে। ওকে, তো আমরা শুরুতে যে কথাটা বলছিলাম যে বেতন রেজিস্টারের একটি অর্থাৎ বেতন বিবরণীর একটি অঙ্ক আমরা দেখব। এখানে দেওয়া আছে কিছু উপার্জন দেওয়া আছে, তার কিছু কর্তন সমূহ দেওয়া আছে। একটি অফিসে 3 জন কর্মচারীর, তারা হচ্ছেন আজম, আরিফ এবং হচ্ছেন আব্দুল্লাহ। ঠিক আছে, 3 জন কর্মচারীর কি কি দেওয়া আছে? মূল বেতন দেওয়া আছে এবং তার এই মূল বেতনের উপর ভিত্তি করে তার কিছু এখানে পার্সেন্টেজ এখানে ক্যালকুলেট করে করে আমাকে বের করতে হবে। সো অঙ্কটা বিষয় করার সময় আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে মূল বেতনটা কত এবং মূল বেতনের উপর ভিত্তি করে এখানে কিছু রেট দেওয়া আছে, যেমন বাড়ি ভাড়া মূল বেতনের 50%, চিকিৎসা ভাতা মূল বেতনের 5%, মহার্ঘ ভাতা মূল বেতনের 25% এবং হচ্ছে বোনাস মূল বেতনের 20%। এবং আরিফেরও কিছু এরকম ইনফরমেশন দেওয়া আছে, পাশাপাশি আব্দুল্লাহরও কিছু তথ্য এখানে দেওয়া আছে, যেটা অঙ্ক করার সময় আমরা ইলাবোরেটলি দেখব। আরেকটা বিষয়, এখানে কিছু কর্তন দেওয়া আছে, অর্থাৎ একজন ব্যক্তি যতটুকু উপার্জন করেন তার পুরোটুকু নিয়োগকর্তা তাকে দিয়ে থাকেন না, কিছু অংশ কেটে রেখে দেন। সেটাই হচ্ছে কর্তন সমূহ, যা ব্যক্তি ভবিষ্যতে তার বেনিফিট, এই কর্তন সমূহের বেনিফিটটা পেয়ে থাকে ভবিষ্যতে। যেমন কর্তন সমূহ হিসেবে এখানে আছে প্রভিডেন্ট ফান্ডের কিছু অংশ এবং হচ্ছে কল্যাণ তহবিল এবং আয়কর। সো প্রত্যেকটা বিষয় এখানে কিছু পার্সেন্টেজ এখানে ক্যারি করছে। সো আমরা দেখব প্রত্যেকটা বিষয় এখানে বলা আছে স্পেসিফিকলি একদম সুনির্দিষ্ট করে যে সেটা মূল বেতনের উপরে সে পার্সেন্টেজটা আমাকে বের করে নিতে হবে। এখন দেখি আমাদের অঙ্কের রিকোয়ারমেন্টগুলো কি কি দেওয়া আছে। প্রথমে বলা হয়েছে প্রত্যেক কর্মচারীর মহার্ঘ ভাতার পরিমাণ নির্ণয় করো। খ নম্বর বলা হচ্ছে উপরোক্ত তথ্যাবলী হতে একটি বেতন বিবরণী তৈরি করো, অর্থাৎ বেতন রেজিস্টার এখানে তৈরি করতে হবে। এবং ঘ নম্বরে দেওয়া আছে বেতন সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও। এখানে জাবেদা দাখিলার ক্ষেত্রে একটি বিষয় বলে রাখি, জাবেদা দাখিলার ক্ষেত্রে আমাকে সাধারণত কিছু কমন জাবেদা আছে, আমরা সেই জাবেদাগুলোই করব। আর প্রভিডেন্ট ফান্ডের জাবেদাটা শুধুমাত্র তখনই আমাদের ইনক্লুডেড হবে যখন হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার কোনো এখানে দান মানে কন্ট্রিবিউশনটা থাকে। যদি নিয়োগকর্তার মানে প্রভিডেন্ট ফান্ড হচ্ছে ভবিষ্যতে কর্মচারী তার সুবিধাটা পেয়ে থাকে, সেটাতে কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়েরই এখানে একটা অবদান থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সো এই ক্ষেত্রে হচ্ছে যখন নিয়োগকর্তা দানটা থাকবে তখনই আমরা প্রভিডেন্ট ফান্ডের জাবেদাটা করতে যাব। এই জায়গাটা আমার তখন ম্যান্ডেটরি। আবার আমার হচ্ছে সাধারণত আমরা এই জাবেদাটা তখন আর জেনারেলি জাবেদাটা আমরা তখন করি না, আমরা কিছু কমন জাবেদা আছে, জাবেদাগুলো এখানে দেখব। সো আমরা এখন চলো একটি বোর্ডে গিয়ে প্রশ্নটা সমাধান করি, যে এখানে কত সহজে সুন্দরভাবে প্রশ্নটা সমাধান করা যায় সেই বিষয়টি আজকে আমরা দেখব। ঠিক আছে, আমাদের ক নম্বর রিকোয়ারমেন্টে দেওয়া আছে প্রত্যেক কর্মচারীর মহার্ঘ ভাতার পরিমাণ নির্ণয় করা। মহার্ঘ ভাতাটা হচ্ছে সাধারণত অতিরিক্ত কোনো সুবিধা যখন দেওয়া হয়, অর্থাৎ কোনো উদ্দেশ্য কেন্দ্র করে বা কোনো প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে যখন মূল বেতনের উপর কোনো অতিরিক্ত সুবিধা প্রদান করা হয় সেটি হচ্ছে মহার্ঘ ভাতা। তো এখানে মহার্ঘ ভাতার পরিমাণ দেওয়া আছে, যে বলা হয়েছে যে মূল বেতনের উপরে
প্রথমে আজমের বলা হয়েছে 25% এবং আরিফের বলা হয়েছে 20% এবং আব্দুল্লাহর বলা হয়েছে 15% হারে মহার্ঘ ভাতার পরিমাণ নির্ণয় করতে। তাহলে প্রথমে বের করছি আজমেরটা। আজমের মূল বেতনের পরিমাণ দেওয়া ছিল ৮৫০০ টাকা। ৮৫০০ টাকার মহার্ঘ ভাতার পরিমাণ কত বলা হয়েছে? 25% বের করতে বলা হয়েছে। এটা তোমরা 25% দেখতে পাবো, 0.25 লেখা যেতে পারে, এটা কোনো অসুবিধা নেই, যে কোনো একটা ক্যারি করবো এখানে। তাহলে আজমের 25% আমার কত আসে? ২১২৫ টাকা। ওকে, তারপর আসি আরিফের। আরিফের মূল বেতন দেওয়া আছে, আরিফের মূল বেতন এখানে দেওয়া আছে ৭৫০০ টাকা। ৭৫০০ টাকা মহার্ঘ ভাতা বের করতে বলা হয়েছে 20%। তাহলে 20% আসলে আসে আমার ১৫০০ টাকা। ঠিক আছে, তারপরে আব্দুল্লাহ দেওয়া আছে ৭০০০ টাকা। আব্দুল্লাহ তার মূল বেতনের পরিমাণ দেওয়া আছে ৭০০০ টাকা। ৭০০০ টাকার উপরে মহার্ঘ ভাতা বের করতে হবে আমার 15%। তাহলে 0.15 15% হিসাবে আসে এখানে ১০৫০ টাকা। ১০৫০। ঠিক আছে, এই হচ্ছে আমার মহার্ঘ ভাতার পরিমাণ। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু রিপিট করি, প্রত্যেক কর্মচারীর মহার্ঘ ভাতার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। এখানে বেতন ও মজুরি করার ক্ষেত্রে আমাকে একটা বিষয় অবশ্যই খেয়াল করতে হবে, যখন আমরা বেতন বিবরণী করব, অর্থাৎ প্রত্যেক কর্মচারীর একটা মূল বেতন দেওয়া থাকবে। এই মূল বেতনটাকে কেন্দ্র করে আমরা তার বেতনের আনুষঙ্গিক সুবিধাটি বের করব, অর্থাৎ তার প্রত্যেকটা বিষয়ের মূল বেতনকে কেন্দ্র করেই হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মূল বেতনের উপর তো আমাকে সবসময় এই বেসিকটা খেয়াল করতে হবে, কার বেসিক কত। যদি এটা নির্ণয় করতে আমি ভুল করি বা এটা দেখতে ভুল করি, নির্ণয় হবে না, আসলে প্রশ্নটা দেওয়াই থাকবে, মানে এটা যদি আমি দেখতে ভুল করি তাহলে আমার পুরো ক্যালকুলেশনটাই ভুল হবে। সো প্রশ্নটা ভালো করে বুঝে পড়ে আনসার করলে আমার এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, কারণ এখানে প্রত্যেকটা বিষয় আমাকে মূল বেতনের উপরে ক্যালকুলেট করতে হবে। তো অঙ্ক করার সময় আমরা দেখবো যে আমার মূল বেতনের পরিমাণটা কার কত দেওয়া আছে, এটার উপরে আমার পার্সেন্টেজ আকারে প্রত্যেকটা বিষয় এখানে বের হয়ে আসছে। তাহলে আমাদের বলা হয়েছে মহার্ঘ ভাতা আজমের দেওয়া আছে 25%, আরিফের দেওয়া আছে 20% এবং আব্দুল্লাহ দেওয়া আছে 15%। তাহলে তারা মূল বেতনের উপর কতটুকু মহার্ঘ ভাতার পরিমাণ পাবে, যদি এটা আমরা সঠিকভাবে ক্যালকুলেট করতে পারি তাহলে এখানে আমরা 2 নম্বর অ্যাকুরেটলি পেয়ে যাচ্ছি। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে অঙ্ক করার সময়, যে তার মূল বেতনের পরিমাণ কতটুকু দেওয়া আছে এবং এই পার্সেন্টেজটা কতটুকু দেওয়া আছে, তাহলে আর আমার ক্যালকুলেশনে কোনো ভুল হবে না আশা করি। ঠিক আছে, এই গেল আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট। এখন আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টের দিকে যাব। আচ্ছা, খ নম্বর রিকোয়ারমেন্ট শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা বলিনি। খ নম্বর রিকোয়ারমেন্টটা হচ্ছে পুরো বেতন বিবরণীর ছকটা, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে তার কর্মচারীকে বেতন দিতে গিয়ে সে তার বেতনের হিসাবটা কিভাবে হিসাবভুক্ত করছে, আমাদের সেই বিষয়টি এখানে A to Z তুলে ধরতে হবে। এই একটা নির্দিষ্ট ফরম্যাট দেওয়া আছে এখানে, এই ফরম্যাটটা আমি আমার মতো করে এখানে ড্র করব না, ফরম্যাটটা যেইভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে আমি এখানে সেটা আঁকার চেষ্টা করব। ঠিক আছে, এই গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে আমি দেখবো আমরা এখানে অঙ্কের কোনো শিরোনাম দেওয়া আছে কিনা। এখানে বলা হয়েছিল প্রশ্নের শুরুতেই
যে একটি অফিসের 3জন কর্মচারী 2016 সালের জুলাই মাসের বেতন সংক্রান্ত তথ্য নিম্নে দেওয়া হলো। তাহলে 3জন কর্মচারী, তাদের নাম ছিল আজম, আরিফ আর আব্দুল্লাহ। ঠিক আছে, আজম, আরিফ ও আব্দুল্লাহ বেতন বিবরণী কত সালে? 2016 সালের 31 জুলাই সমাপ্ত মাসের জন্য। 2016 সালের 31 জুলাই সমাপ্ত মাসের জন্য। ঠিক আছে, বেতন সাধারণত 1 মাসের বা যে বেসিসে দেওয়া হয়, কিন্তু এখানে দেওয়া আছে 1 মাসের বেসিসে। সো আমরা এখানে 1 মাসের কি করলাম, জুলাই সমাপ্ত মাসের জন্য। এই হচ্ছে তার শিরোনামটা, অর্থাৎ আমাকে খেয়াল করতে হবে অঙ্কের কি শিরোনাম দেওয়া আছে। ঠিক আছে, আর আমরা যে প্রপার একটা ছকের কথা বলেছিলাম, আমি এখানে আগে ছকটা ড্র করবো, তারপর আমরা অঙ্ক দেবো। আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, যেহেতু আমার এখানে স্পেসের একটু লিমিটেশন আছে, ফর দ্যাট রিজন আমি এখানে অঙ্কটা একটু ভেঙে ভেঙে করবো, কিন্তু তোমরা একেবারে খাতায় বিষয়টা পুরোটা ছক ড্র করে তারপরে করার চেষ্টা করবে। ঠিক আছে, আমি তোমাদেরকে আগে পুরো ছকটা দেখাচ্ছি, তারপরে আমরা আমাদের মূল প্রশ্নে ফিরে যাব। আচ্ছা, ছকটা ড্র করার একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে, আমরা এখানে আগে দুই পাশে তিনটি তিনটি করে ঘর করে নিব। এই পাশে 3টি এবং হচ্ছে এই পাশে 3টি, অর্থাৎ এটাকে আমরা 3টা ভাগে বিভক্ত করে নিব। ওকে, আর এখানে মাঝখান থেকে আমি আরেকটা দিয়ে নিব। ঠিক আছে, এবং এইটাকে আমি আবার 3টি ভাগে ভাগ করে নেব। আমরা যদি একটা স্কেল মেনটেন করে সুন্দর করে করি, তাহলে আমার ঘরে স্পেস সংকুলন আর হবে না। আচ্ছা, এখন এই যে মাঝখানের যে ঘরটা, মাঝখানের ঘরটা হচ্ছে আমার উপার্জন সমূহ, আর হচ্ছে তার বেতনের যে কর্তন সমূহ আছে তার জন্য বরাদ্দ। উপার্জন সমূহ বলতে বোঝাচ্ছে যে সে তার মূল বেতনের উপর ভিত্তি করে আর কি কি বিষয় তার ইনকামের সাথে অ্যাড হয়েছে, সেটাই হচ্ছে তার উপার্জন সমূহ। আর কর্তন হচ্ছে তার বেতন থেকে সব পুরো টাকাটাই তাকে দেওয়া হয় না, বেতনের কিছু অংশ নিয়োগকর্তা কেটে রাখেন বা কিছু অংশ গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো কেটে রাখেন। সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠান আমরা যাই বলি না কেন, প্রত্যেক কর্মচারীকে তার বেতনের পুরো অংশটুকু তাকে দেওয়া হয় না, কিছু অংশ এখানে কেটে রাখা হয়, সেটাই হচ্ছে তার কর্তন সমূহ। সাধারণত উপার্জন সমূহ বেশি হয়ে থাকে এবং কর্তন সমূহ কম হয়ে থাকে। তাহলে আমরা উপার্জন এবং উপার্জনের ঘরটা একটু বড় করবো, কর্তনের ঘরটা একটু ছোট করবো। আরেকটা বিষয়, এখানে আমি প্রশ্ন দেখলে কিন্তু বুঝতে পারছি আমার এখানে উপার্জনের কয়টা পরিমাণ দেওয়া আছে আর কর্তনের কয়টা দেওয়া আছে। কর্তন 4টা থাকতে পারে, 3টা থাকতে পারে, উপার্জন 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, যাই থাকুক না কেন। ধরো তোমার প্রশ্নে যদি উপার্জন দেওয়া থাকে 4টি, তাহলে তুমি একটা এক্সট্রা ঘর বেশি করবে, সেটা হচ্ছে আমার মোট উপার্জনের টাকাটা, মোট উপার্জন। অর্থাৎ এখানে আমার ঘরগুলা যাই দেয়া থাকুক। ঠিক আছে, আমি আমার প্রশ্নে হিসাব করে এখানে ঘরটা মেনটেন করবো। সেম ওয়েতে আমি আমার কর্তনটা হিসাব করে ঘরটা করবো। এখানে 2টা ঘর হতে পারে, 3টা ঘর হতে পারে। আমি শেষের ঘরটা একটা ঘর অ্যাটলিস্ট বেশি করবো, অবশ্যই কিসের জন্য, আমার এই মোট ফিগারটা ক্যালকুলেট করার জন্য। তাহলে মোট কর্তন সমূহ, আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? তাহলে আমরা বিষয়টা একটু আবার রিপিট করি। আমরা কি করলাম, আমাদের পুরো যে স্পেসটাকে, এবং এটা আমরা অবশ্যই খাতায় ল্যান্ডস্কেপে করব। আমরা এখানে ঘরটাকে 3 ভাগে ভাগ করে নিলাম এবং এই পাশে আমি 3 ভাগে সেটাকে ভাগ করে নিলাম। ঠিক আছে, এই 3 ভাগে যে ভাগ করে নিলাম, এখানে আসবে যে প্রত্যেক কর্মচারীর নাম, প্রত্যেক কর্মচারীর বিবরণ। ঠিক আছে, এখানে আসবে ক্রমিক নাম্বার, তারপর আসবে তার নাম, তারপর আসবে তার পদবি।
এটা আবার বোঝা গেল। এখানে আসতেছে যে তার উপার্জন সমূহ, উপার্জন সমূহ, তারপর আসছে কি তার মোট উপার্জন, তারপরে তার এখানে আসছে কর্তন সমূহ, কর্তন সমূহ। আর এখানে আমার যে কয়টা কর্তন দেওয়া আছে আমাদের অবশ্যই, আমি বারবার বলছি, একটা ভাগ আমরা বেশি করবো কিসের জন্য, মোট অ্যামাউন্টটা নির্ণয় করার জন্য। এবং এই যে শেষে আমরা তিনটা ঘর রেখেছি, তিনটা ঘরের ক্ষেত্রে দেখো একটা ঘর হচ্ছে তার নিট বেতন। এই নিট বেতনের ঘরটা তোমরা আরেকটু বড় করবা, কারণ এখানে একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের কতগুলো ফিগার এখানে আসে। তারপর আসছে চেক নাও, যে চেকের মাধ্যমে ইস্যু করা হয়েছে সেই চেকটা এখানে নাম্বারটা লিখতে হবে। দেন হচ্ছে এখানে স্বাক্ষর, অর্থাৎ প্রত্যেক কর্মচারী স্বাক্ষর করে তার বেতন রেজিস্টারে তার একটা স্বাক্ষর থাকবে। এই হচ্ছে আমার বিবরণের খুব সহজ একটা ছক। তোমরা যদি সহজে এটাকে আগে সেপারেট করে নাও, এটা মনে রাখার কোনো বিষয় না। আর আমার প্রশ্নই বলে দিবে এখানে উপার্জনের কয়টা ঘর হবে, কর্তনের কয়টা ঘর হবে। কিন্তু যাই করবা চেষ্টা করবা ঘরটা অ্যাটলিস্ট প্রপার স্পেস মেনটেন করে করে করতে, অর্থাৎ একটা ঘর খুব ছোট হলো, একটা ঘর যাতে খুব বেশি বড় না হয়। আমি বিষয়টা যখন করবো তখন আমি খেয়াল করে ঘরটা আঁকার চেষ্টা করব, ঠিক আছে? কারণ আমরা শুরুতে বলে আসতেছি যে আমাদের অ্যাকাউন্টিংটা শুধুমাত্র ক্যালকুলেশন না, এটা আর্ট এন্ড সায়েন্স উভয়। এটি হচ্ছে আমার হিসাব বিজ্ঞানের কলাটা। আমি প্রত্যেকটা বিষয় কিভাবে প্রেজেন্ট করছি সেই বিষয়টা অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে প্রপার ওয়েতে সেই বিষয়টা আমরা প্রেজেন্ট করছি কিনা। আচ্ছা, এখানে হচ্ছে কি আমরা লাস্টে যখন আমরা বিষয়টার জেডটা টানবো, ঠিক আছে, এখানে আমার একটা ঘর আসবে যে সেটা হচ্ছে শেষের দিকে যে আমার লেখার পরে আমার কর্মচারীর ক্ষেত্রে আসবে কিসের একটা মোটের ঘর। মোটটা ক্লোজ করার পরে কি করতে হবে, নিচের যে স্পেসটুকু আছে, আমি স্পেসটুকু একটু বাড়িয়ে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। এই স্পেসটুকুতে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। এই ফরম্যাটটা কি কি, ফরম্যাটটাতে আমাকে প্রথম আসবে প্রস্তুতকারী স্বাক্ষর। তার স্বাক্ষর দেওয়ার জন্য একটা স্পেস রেখে প্রস্তুতকারী স্বাক্ষর, ওকে। তারপর আসছে কি প্রস্তুতকারীর পরে আছে যে প্রধান হিসাবরক্ষক, ঠিক আছে, প্রধান হিসাবরক্ষকের স্বাক্ষর। তারপরে আসছে হচ্ছে ব্যবস্থাপকের স্বাক্ষর, দেন হচ্ছে ক্যাশিয়ারের স্বাক্ষর। ব্যবস্থাপকের স্বাক্ষর, তারপর আসছে ক্যাশিয়ারের স্বাক্ষর। তোমার খাতায় সেটা এক লাইনে হয়ে যাবে, ক্যাশিয়ারের স্বাক্ষর, ঠিক আছে। এখন এই যে স্বাক্ষরের স্পেসটা আমরা খালি রাখলাম, এখানে ভুলেও স্বাক্ষর দিবা না। এই বিষয়টার ফরম্যাটটা এরকম, ফরম্যাটটা আমরা এইভাবেই রেখে আসবো। বিষয়টা বুঝতে পেরেছি? তাহলে আমরা বেতন রেজিস্টারের একটা প্রপার ছক মেনটেন করে আমরা অঙ্কটা করব। আমি বিষয়টা আগে তোমাদের একটু ড্র করে নিলাম, কারণ আমার অঙ্ক করার সুবিধার্থে আমি সবটুকু একসাথে করতে এখানে পারবো না, যেহেতু আমার এখানে স্পেস লিমিটেশন আছে, ঠিক আছে। সো এই বিষয়টা তোমরা শুরুতে এটা করে নিবে এবং হচ্ছে এইভাবে ঘরটা আঁকার চেষ্টা করবে, এবং এই বিষয়গুলো অবশ্যই উল্লেখ করে দিয়ে আসবে এবং উপরের স্পেসটা ফাঁকা রাখবে। এখন আমরা আমাদের মূল অঙ্কে চলে যাচ্ছি, এবং মূল অঙ্কটা আমরা এখানে, তোমরা ঘরটা একবারই করবে, কিন্তু আমরা এখানে একটু ভেঙে করবো যে আমার উপার্জনটুকু কতটুকু আছে। ঠিক আছে, দুটো পার্টে করবো, উপার্জনটা এক সাইডে করবো, কর্তনটা আমরা পরের স্লাইডে করবো। প্রত্যেক কর্মচারীর বিবরণ, ওকে। তাহলে কর্মচারীর বিবরণে প্রথমে কি আছে আমার এখানে, ক্রমিক নাম, তারপর আসছে তার নাম,
তারপর আসছে কি তার পদবি। ওকে, তাহলে এখানে আমরা দেখি যে তার উপার্জন সমূহের পুরোটা ঘরে নিয়ে নিলাম। ঠিক আছে, তো মাঝখানে লিখবো যে উপার্জন সমূহ। এখন আমরা আমাদের প্রশ্ন দেখি, আমাদের উপার্জন এখানে কয়টি দেওয়া আছে। উপার্জন হিসেবে দেওয়া আছে কি কি? মূল বেতন, ভারী ভাড়া, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা, বোনাস আর হচ্ছে মোট উপার্জন। তাহলে ঘর হচ্ছে 1 2 3 4 5টা। ঠিক আছে, তাহলে আমার ঘর হবে এখানে 6টি। তাহলে 6টি ঘর করার সিস্টেম হচ্ছে, আমরা এটাকে আগে এই অর্ধেক অংশটুকু আমরা তো আগে এটা অর্ধেক করে নিচ্ছি, এটার মাঝখানে একটা দিয়ে দিব, এখানে 3টে ওখানে 3টে, তাহলে প্রত্যেকটা ঘর আমার একদম সমান হবে। ওকে, তাহলে এখানে উপার্জন সমূহের মধ্যে প্রথমে কি আসছে? মূল বেতন। মূল বেতনের পর আসছে বাড়ি ভাড়া, তারপর আসছে কি এখানে চিকিৎসা ভাতা, তারপর আসছে মহার্ঘ ভাতা, দেন হচ্ছে বোনাস। মহার্ঘ ভাতা, বোনাস, তারপর আসছে আমার মোট উপার্জন। ওকে, আশা করি বিষয়টা বুঝতে আর তোমাদের সমস্যা হবে না এখানে। ওকে, এখন আমরা আমাদের পুরো অঙ্কে ফিরে যাই। ওকে, এখানে ক্রমিক নাম্বার আমি 1 দিলাম। প্রথম কর্মচারী কে ছিল? প্রথমে ছিল হচ্ছে এখানে আজম। আজম প্রত্যেকে হচ্ছে কর্মচারী। তারপরে 2 নম্বর কে ছিল? আরিফ, সেও কর্মচারী। তারপরে কে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ হচ্ছে কর্মচারী। ঠিক আছে, এইগুলো তার পদবি। এখন আসি তার মূল বেতনের পরিমাণ কত দেওয়া ছিল। মূল বেতন ছিল 8,500। তারপরে মূল বেতনের পরিমাণ দেওয়া আছে এখানে 7,500। আর আব্দুল্লাহর মূল বেতনের পরিমাণ দেওয়া আছে 7,000 টাকা। আমরা টোটাল সামেশনটা পরে টানবো। ঠিক আছে, আমাকে সবসময় যোগটা পরে করার চেষ্টা করবো, তাহলে আমাকে ভুল কম হবে। আচ্ছা, এখন এখানে কি বলা হয়েছে? বাড়ি ভাড়ার কথা। কন্ডিশন কি দেওয়া হয়েছে? যে বাড়ি ভাড়া বলা হয়েছে মূল বেতনের 50% পড়ে। শুধু আজমের জন্য 50%, আরিফের জন্য 40% এবং আব্দুল্লাহর জন্য আছে 40%। অর্থাৎ এই মূল বেতনের উপরে তার পার্সেন্টেজ আকারে এখানে আমি বাড়ি ভাড়াটা বের করবো। আমার এই মূল বেতনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মূল বেতনের উপর ভিত্তি করে আমার প্রত্যেকটা হিসাব এখানে বের হবে। সো আমি যখন এই বিষয়টা খেয়াল করবো, অবশ্যই আমাকে মনোযোগ সহকারে এখানে ক্যালকুলেশন করতে হবে, তাহলে অঙ্কটাতে কোনো ভুল হবে না। খুবই সহজ অঙ্ক, যদি আমি ঠিক মতো ক্যালকুলেশন এখানে করতে পারি, আর কিছুই না। ঠিক আছে, তাহলে মূল বেতনের উপরে যদি আজমের 50% বাড়ি ভাড়া ধরি, তাহলে আসে কত? 4,250 টাকা। ঠিক আছে, তারপরে মূল বেতনের উপরে আরিফের কত পার্সেন্ট আসছে? আরিফের আসছে 40%। 40% আসলে আসে 3,000 টাকা। 7,500 40% আসে 3,000 টাকা। তারপরে আব্দুল্লাহর আসে 40% হিসেবে 7,000 টাকার আসে 2,800 টাকা। এই হচ্ছে তার বাড়ি ভাড়ার বিষয়টা। পার্সেন্টেজটা আমাকে দেওয়া আছে, পার্সেন্টেজটার ভিত্তি করে আমি করে ফেললাম। তারপর সেটা আমার চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতাটা সেই বিষয়। মূল বেতনের উপরে কত পার্সেন্ট দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে মূল বেতনের উপরে 5% করে দেওয়া আছে। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, মূল বেতনের উপরে 5% করে দেওয়া আছে, দ্যাট মিনস পার্সেন্টেজটা এখানে সমান, কিন্তু প্রত্যেকের মূল বেতন অর্থাৎ তার বেসিকটা কিন্তু এখানে সমান নয়। সো ক্যালকুলেশন করার সময় আমি একবারে বিষয়টা করে ফেলবো না, আমি অবশ্যই বিষয়টা খেয়াল করে করব। তাহলে এখানে চিকিৎসা ভাতা আমার আজমে আসে 425 টাকা, অর্থাৎ মূল বেতন 1,500, 5% আসে 425 টাকা। আর আরিফের 7,500,
5% আসছে এখানে 375 টাকা এবং আব্দুল্লাহর মূল বেতন 7,000 এর 5% আসছে 350 টাকা। এই গেল তার চিকিৎসা ভাতার পরিমাণ। আর মহার্ঘ ভাতাটা তো আমরা শুরুতেই নির্ণয় করে ফেলেছিলাম, 2125 টাকা আসছে আব্দুল্লাহ আর আজমের, আর আরিফের আসছে 1500 টাকা। ঠিক আছে, আর আমার এখানে আব্দুল্লাহ আসছে 1050 টাকা। এই গেল আমার কি তার মহার্ঘ ভাতার পরিমাণটা। এখন দেখি বোনাস সংক্রান্ত কি তথ্য দেওয়া আছে। এখানে বোনাস বলা হয়েছে প্রত্যেকে তার বেসিকে 20% করে বোনাস পাবে। তাহলে 8,500 20% আসে আমার হচ্ছে 1700 টাকা, 1700 টাকা। আর 7,500 20% আসে 1500 টাকা এবং 7,000 এর 20% আসে 1400 টাকা। এই হচ্ছে তার বোনাস। ঠিক আছে, এখন আমরা দেখবো আমাদের মোট উপার্জন কত আসছে, অর্থাৎ ক্যালকুলেশন করবো। মোট উপার্জন বলতে প্রত্যেকের আলাদা আলাদা মোট উপার্জন। তাহলে এখানে প্রথম কর্মচারী কে ছিল আজম। আজমের মোট উপার্জন তার মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা এবং বোনাস টোটাল অ্যাড করলে আসে আমার এখানে কত, 17,000 টাকা। ঠিক আছে, সেই ওয়েতে যখন আমরা আরিফের করতে যাব 13,875 টাকা এবং আব্দুল্লাহর যদি আমি সব উপার্জন যোগ করি তাহলে আসে 12,600 টাকা, অর্থাৎ 7,000, 2,800, 350, 1,050 এবং 1,400 টাকা যোগ করার ফলে আসছে 12,600 টাকা। ঠিক আছে, এই হচ্ছে তার মোট উপার্জন। ঠিক আছে, এখন আমরা এটাকে মোট বের করব। তাহলে মোট আসবে কোথায়, তার নামের ঠিক নিচে। ঠিক আছে, তাহলে মোট এখানে কত আসছে, এখানে আসছে আমার 23,000 টাকা ক্লোজ। ওকে, তারপরে বাড়ি ভাড়া মোট আসছে কত, 10,050 টাকা, 10,050 টাকা। একটু আমরা ক্লোজ করে দিলাম। চিকিৎসা ভাতা মোট আসছে 1,150 টাকা। ওকে, এবং মহার্ঘ ভাতার টোটাল আসছে কত, 4,675 টাকা। বোনাসের এখানে মোট আসছে 4,600 টাকা। আর মোট উপার্জনের আমার এখানে টোটাল আসছে 43,475 টাকা, 43,475 টাকা। ঠিক আছে, এই হচ্ছে তার আমার উপার্জনের পিরিয়ডের বিষয়গুলো। ঠিক আছে, আমরা বোর্ডটা মুছে ফেলবো। আমরা এই বিষয়টা একটু রিপিট করতে চাচ্ছি যে আমরা যখন এখানে বেতন রেজিস্টারটা করব, আমাকে এখানে প্রপার হেডলাইন্সটা এখানে মেনটেন করতে হবে, কার জন্য করছি, কোন সময়টা এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তারপরে আসছে কি আমার এখানে ঘরের অর্ধেকটুকু আছে, তো অর্ধেকটুকুতে আমরা যাতে এখানে ভুল না হয় বিষয়টা আমরা দেখবো কি উপার্জন সময়ের কয়টা উপার্জন প্রশ্নে দেওয়া আছে, কি কি দেওয়া আছে। প্রশ্ন যতটা দেওয়া আছে, প্রশ্ন দেওয়া ছিল মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা এন্ড হচ্ছে বোনাস। তাহলে এখানে আমার ঘর দেওয়া ছিল 5টা, 5 থেকে আমরা একটা ঘর বেশি করব। ঠিক আছে, আর এখানে আসবে কি প্রত্যেক কর্মচারীর বিবরণ আসবে। সেই বিবরণ আমরা শুরুতে বলেছিলাম এখানে আমরা 3টা ঘর ড্র করে নিব। তাহলে কি কি আসছে, ক্রমিক নাম্বার, নাম আর পদবি। ঠিক আছে, তাহলে মূল বেতনের উপর ভিত্তি করে আমার প্রত্যেকটা উপার্জন এখানে বের হচ্ছে। সো আমার প্রশ্নে আমি কতটুকু পার্সেন্টেজ দেওয়া আছে সেটা হিসাব করে করে আমি এখানে বের করব। সো আমার এইটাই হচ্ছে মূল অঙ্ক। আমি ক্যালকুলেশন করার সময় একটু সতর্ক থাকবো। আর যদি ঘরটা আমি ঠিক মতো ড্র করতে পারি তাহলে বেতন ও বিবরণী আমার কখনোই ভুল হবে না। ঠিক আছে, তাহলে আমি প্রত্যেকটা বিষয় এখানে সামেশন করার পরে বের করে ফেললাম। এবং আমরা বারবার বলছি আমরা যখন ফাইনালি ক্যালকুলেশন করতে যাব আমরা একটা যোগটা সবসময় পরে করার চেষ্টা করব, তাহলে অঙ্কে ভুল আমার কম হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে মহার্ঘ ভাতা আমার 1 নম্বর রিকোয়ারমেন্টে ছিল, করা ছিল, যেখানে প্রত্যেকে মহার্ঘ ভাতার পরিমাণটা নির্ণয় করতে বলা হয়েছে। আমাকে কিন্তু মোট মহার্ঘ ভাতার পরিমাণ এখানে বলা হয়নি। আমি শুধু সেপারেটলি তাদেরটাই করে দিব, টোটাল করার আমার এখানে প্রয়োজন নেই। অঙ্কের রিকোয়ারমেন্ট যতটুকু চাওয়া হয়েছে ততটুকু ডেলিভারি দেওয়াই এখানে এনাফ। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি।
সো এই হচ্ছে আমার প্রত্যেক কর্মচারীর তাদের মোট উপার্জন কত 17,000, 13,875, 12,600, টোটাল মোট উপার্জন আসে 43,475 টাকা। এই টিকাটা পরবর্তীতে আমার জাবেদা করার সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে তাদের কর্তন সমূহ কি কি। তাহলে কর্তন এখানে আমাকে কি কি দেওয়া আছে, এটা সেম ওয়েতে যে প্রত্যেক কর্মচারীর বিবরণ চেক নট, আমি জাস্ট নামটা লিখলাম আর কিছুই লিখলাম না। ঠিক আছে, বাকিটা তোমরা বুঝি না। তাহলে কি কি ছিল, যে তার নাম ছিল আজম, নাম্বার ছিল আরিফ, দেন ছিল 3 নম্বরে আব্দুল্লাহ। ওকে, এবং প্রত্যেকের নির্বাচন ছিল, তারা ডেজিগনেশন ছিল হচ্ছে কর্মচারী। ঠিক আছে, এখন আমরা এখানে দেখবো যে তার কর্তন সমূহ কি কি। কর্তন সমূহ, ওকে, তাহলে কর্তন সমূহ কি কি ছিল, এখানে প্রশ্ন দেওয়া ছিল 1, 2, 3 দেওয়া আছে প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল এবং হচ্ছে আয়কর। তাহলে প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল এবং হচ্ছে আয়কর এবং হচ্ছে কি তার মোট কর্তন সমূহ। তাহলে প্রভিডেন্ট ফান্ড, দেন দেওয়া আছে কি কল্যাণ তহবিল। প্রশ্নের অবশ্যই সিকোয়েন্স ঠিক করে রাখার চেষ্টা করবা, তাহলে তোমার অঙ্কে ভুল হওয়ার পসিবিলিটিস কম থাকবে। কল্যাণ তহবিল, তারপর হচ্ছে আয়কর, অর্থাৎ আয়করটা স্কিপ করে একটু আগে নিয়ে আসবে না, তাহলে সিকোয়েন্স অনুযায়ী গেলে তোমার ক্যালকুলেশন করতে সহজ হবে। মোট কর্তন সমূহ, ওকে। তারপর এখানে আসছে আমার কি, এখানে আরো একটা ঘর ছিল, যে তার কি ছিল, নিট বেতন ছিল, চেক নাম্বার ছিল, স্বাক্ষর ছিল। ঠিক আছে, সো আমরা এই বিষয়টা তোমরা খাতায় অবশ্যই মেনটেন করবা। এখানে শুধু আমি এখানে লিখছি যে আমার নিট বেতন, এবং এই ঘরগুলোতে মাঝখানে আর কোনো ডিভাইজন হবে না। এখানে আছে আমার কিসের, স্বাক্ষর। মাঝখানে একটা ঘর রয়ে গেছে, সেটা হচ্ছে তার চেকের জন্য। ঠিক আছে, সো আমরা এই ঘরটা একটু অমিট করে রাখছি আমার ক্যালকুলেশনের সুবিধা, যেহেতু স্পেসটা এখানে একটু সংকলন আছে। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখি যে তাদের প্রত্যেকেরই কি কি দেওয়া ছিল। প্রভিডেন্ট ফান্ডে কি কন্ডিশন ছিল, প্রভিডেন্ট ফান্ডে এখানে কন্ডিশন দেওয়া ছিল যে মূল বেতনের 10% করে, অর্থাৎ তারা প্রত্যেকে মূল বেতন যত পাচ্ছে সেটার উপরে 10% করে। তাহলে তার মূল বেতন ছিল কত, 8,500 টাকা। 8,500 টাকার 10% আসে 850 টাকা। ঠিক আছে, আরিফের ছিল 7,500 টাকা, 7,500 10% আসে 750 টাকা। এবং আব্দুল্লাহর ছিল 7,000 টাকা, 7,000 10% আসে 700 টাকা। এই হচ্ছে তার প্রভিডেন্ট ফান্ডের বিষয়। তারপর আসছে কি কল্যাণ তহবিল। কল্যাণ তহবিলে এখানে কত দেওয়া আছে, কল্যাণ তহবিলে বলা হয়েছে যে প্রত্যেকে এখানে একদম অ্যাকুরেট ফিগারটাই দেওয়া আছে, 100 টাকা 75 টাকা করে। তাহলে কল্যাণ তহবিলে আজম পাচ্ছে 100 টাকা, আরিফ পাচ্ছে 75 টাকা এবং আব্দুল্লাহ পাচ্ছে 75 টাকা। আচ্ছা, আয়কর বলা হয়েছে প্রত্যেকে মূল বেতনের উপর 2% করে আয়কর দিতে হবে। তাহলে তার মূল বেতন ছিল 8,500 টাকা, 8,500 টাকার এখানে 2% আসে 170 টাকা। এবং 7,500 মূল বেতন আসে, এখানে হচ্ছে আয়কর আসে 150 টাকা, 150 টাকা। এবং তার ছিল 7,000 টাকা, 7,000 টাকার 2% আসে, আয়কর আসে এখানে 140 টাকা। ঠিক আছে, এখন দেখি যে তার মোট কর্তন কত, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল এবং আয়কর টোটাল যোগ করলে এখানে তার মোট কর্তন কত বের হচ্ছে,
টাকা, 1120 টাকা। 750, 75 এবং 150 যোগ করলে আরিফের মোট কর্তন এখানে কত বের হচ্ছে? আরিফের কর্তন বের হচ্ছে 975 টাকা। এবং সেই হতে আব্দুল্লাহর মোট কর্তন বের হচ্ছে 915 টাকা। ঠিক আছে, তাহলে এই গেল তাদের মোট কর্তন। এখন আমরা আসবো যে আমাদের নিট বেতনটুকু কত। নিট বেতনের জন্য আমরা আগে একটু আমার মোট উপার্জনটা এখানে আমরা নিয়ে আসবো। যদি প্রশ্ন তোমরা এখানে করবা না, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি বিষয়টা এখানে নিয়ে আসছি। আমাদের নিট বেতন কত কত ছিল, মোট উপার্জন ছিল। আচ্ছা, এখানে আমি বিষয়টা না রেখে জাস্ট এখানে লিখে রাখি 17,000 টাকা, এবং তারপরে ছিল 13,875 টাকা, এবং ছিল কত 12,600 টাকা। ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে ছিল তার মোট উপার্জন। মোট উপার্জন থেকে আমি তার কর্তনটা বাদ দিব। কর্তন বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটাই হচ্ছে আমার এখানে নিট বেতন। তাহলে 17,000 থেকে যদি আমরা 11,120 টাকা বাদ দিই, 15,880 টাকা। 15,880 টাকা। এই 17,000 থেকে আমরা কি বাদ দিলাম? এই কর্তনটা বাদ দিলাম। তাহলে বের হচ্ছে কত? 15,880 টাকা। তাহলে এটা আমরা একটু ক্লিন করে ফেললাম। ঠিক আছে, তারপরে এই 13,875 থেকে যদি আমি 975 টাকা বাদ দিই, তাহলে আসছে 12,900 টাকা। ঠিক আছে, এই হলো আমার আরিফের নিট বেতন। এবং আব্দুল্লাহ নিট বেতন কত? 12,600 থেকে যদি আমরা 915 টাকা বাদ দিই, তাহলে এখানে আসছে কত? 11,685 টাকা। 11,685 টাকা। ঠিক আছে, তাহলে তার এখানে টোটাল আসছে কত নিট বেতনের ক্ষেত্রে? 40,465 টাকা। কত আসছে? 40,465 টাকা। ওকে, এখন আমি বিষয়টা আগে প্রত্যেকটারই এখন যোগফল বের করব। এটা আমার আগে বের করার উদ্দেশ্য হচ্ছে, যখন তোমরা ক্যালকুলেটরে চাপতে যাবে তখন স্বাভাবিকভাবে কিছু ফিগার এখন ক্যালকুলেটরে থাকবে, তখন যোগফলটা আমার বের করতে সহজ হবে। বারবার লিখে এখানে আমাকে তথ্য লিখে এখানে যোগফল বের করতে হবে না। একটু স্মার্ট ওয়েতে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব ক্যালকুলেশন করার চেষ্টা করবে এবং বিষয়টা করবে নির্ভুল ভাবে। তাহলে এখন যদি তাদের মোট আসে, তাহলে মোট মানে কি? টোটাল মোটের ঘরের ক্ষেত্রে আমরা নিচে কত দেখবো? প্রভিডেন্ট ফান্ডে টোটাল করলে কত আসছে? প্রভিডেন্ট ফান্ডে আসছে 2300 টাকা। ঠিক আছে, এবং কল্যাণ তহবিলের টোটাল আসছে 250 টাকা, আর এখানে আসছে 460 টাকা। 250 টাকা আসছে কল্যাণ তহবিল, আর এটা আসছে 460 টাকা। ঠিক আছে, 2300 টাকা এবং কল্যাণ তহবিলে 250 টাকা, আর এখানে আসছে কত? 460 টাকা আসছে আয় করে। তাহলে আমার এখানে মোট কর্তন আমার এখানে কত আসে? মোট কর্তন আসে 3,010 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আমার বেতন বিবরণের মোট কর্তনের বিষয়টা। এই বিষয়টা আমি খুব বেশি রিপিট করবো না, জাস্ট হচ্ছে কি আমরা জাস্ট প্রশ্ন আমার কতটুকু কর্তন দেওয়া আছে, একটু কিছু ফিগার বের করে দেওয়া থাকতে পারে, কিছু ফিগার মূল বেতন উপরে পার্সেন্টেজ আকারে বের করে হতে পারে। সেই অনুযায়ী আমরা এখানে নিট বেতনটা বের করে নিলাম। অর্থাৎ উপার্জন থেকে আমরা যখন কর্তন সমূহ বাদ দিব, তখনই আমার নিট বেতন বের হয়ে যাচ্ছে। আমাকে ফর্মুলাটা মনে রাখলে আমি এখানে নিট বেতন সহজেই বের করতে পারছি। অর্থাৎ মোট উপার্জন মাইনাস হচ্ছে মোট কর্তন সমূহ ইকুয়ালস টু হচ্ছে কি নিট বেতন। ওকে, নিট বেতন বের হচ্ছে টোটাল কত? 40,465 টাকা। এখন আমরা আমাদের ঘ নাম্বার রিকোয়ারমেন্টে যাব। ঘ নাম্বার রিকোয়ারমেন্টে বলা হয়েছিল যে বেতন বিবরণী জাবেদা দাখিলা দেখাও। এটি খুবই কমন একটি রিকোয়ারমেন্ট এবং প্রত্যেক সময় এটি এভাবেই এসে থাকে। এখানে কিছু কমন জাবেদা আছে, আমরা যদি বিষয়গুলো একটু মাথায় রেখে খুব সহজেই বিষয়টা করতে পারবো। তো জাবেদা করার জন্য আমাকে আগে কি করতে হবে? জাবেদার ঘরটা এখানে মেনটেন করতে হবে। তাহলে কার? আজম, আরিফ ও আব্দুল্লাহ জাবেদা দাখিলা। ওকে, তাহলে জাবেদা দাখিলার ক্ষেত্রে কি কি আমাকে জাবেদার ঘরটা এখানে মেনটেন করতে হবে।
আর তোমরা প্রত্যেকটা প্রশ্নের শেষে অবশ্যই একটা আনসার ক্যারি করবো। নিট বেতনের ক্ষেত্রে কার কত নিট বেতন বের হয়েছে সেটা আমরা এখানে দেখিয়ে দিব। তারিখ, তারপরে কি আসছে বিবরণ, তারপরে কি আসছে এখানে খতিয়ান পৃষ্ঠা, দেন হচ্ছে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, ডেবিট টাকা এবং হচ্ছে ক্রেডিট টাকা। ওকে, তাহলে কি করবো আমি জাবেদা করবো। তাহলে বেতন বিবরণী ক্ষেত্রে আমি শুরুতে বলছিলাম আমার কিছু কমন এখানে জাবেদা আছে, ঠিক আছে। তাহলে এখানে আমার তারিখ যেহেতু কোনো মেনশন করে নাই, এই ঘরটা এখানে ফাঁকা রাখবো। আচ্ছা, প্রথমে আমি কিসের জন্য করব? প্রথমে ছিল আমার মোট উপার্জন, অর্থাৎ আমার মোট উপার্জনের জাবেদাটা দিব। প্রথমে মোট উপার্জনের জন্য জাবেদা হচ্ছে এই বেতনটা আমি এখনো কর্মচারীদেরকে দেইনি, দ্যাট মিনস এই বেতনটা আমার এখনো কি রয়ে গেছে, বকেয়া রয়ে গেছে। তাহলে বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। ক্রেডিট, ঠিক আছে। তাহলে এই বেতনটা হচ্ছে আমার মোট উপার্জনের টাকাটা। মোট উপার্জনের টাকা ছিল আমার কত? 43,475 টাকা, 475 টাকা, ঠিক আছে। এটা আমি কি এখনো বেতনটা দেইনি, তাই বেতনটা হচ্ছে কি বেতন ডেবিট, বকেয়া বেতনের জাবেদা হবে প্রদেয় হিসাব, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট, ঠিক আছে। এটার আমি অবশ্যই কারণটা মেনশন করে দিব কি আমার মোট উপার্জন হিসাবভুক্ত করা হলো, মোট উপার্জন হিসাবভুক্ত করা হলো। আমি আবার বলছি যে প্রথম জাবেদাটা হবে আমার কিসের জন্য? মোট উপার্জনের জন্য, ঠিক আছে। এটা গেল আমার একটা জাবেদা। তারপরে আসছে কি আমার, আমি এখন কর্তন সমূহ হিসাব করব। কর্তন সমূহ হিসাব করব কিসের? তার এখানে কি কি কর্তন ছিল? মোট উপার্জনের সবটুকু সে কি পাবে না, টাকাটা আমি তাকে দিচ্ছি না, তাকে দিচ্ছে একমাত্র নিট অ্যামাউন্টটা। সো আমি নিট অ্যামাউন্ট যেটা দিচ্ছি, এখানে আমরা প্রদেয় বেতন হিসেবটাকে ক্রেডিট করেছিলাম, এখন আমরা প্রদেয় বেতন হিসেবটাকে ডেবিট করে দিব। কারণ তাকে বেতনটা এখন আমরা কি করব, আমার জন্য বেতনটা এখন খরচ হয়ে যাবে। আমি মিনস এজ এ প্রতিষ্ঠানের জন্য বেতনটা এখন খরচ হয়ে যাবে। তাহলে বেতন হিসাব আমরা জানি যে কোনো প্রকার খরচটাকে আমরা সাধারণত কি করি, ডেবিট হিসাবভুক্ত করি। বেতন হিসাব ডেবিট। আমি একটু সংক্ষেপে লিখলাম, যদিও প্রশ্ন তোমরা কখনই বিষয়টা সংক্ষেপে লিখবে না, কারণ এখানে সংক্ষেপে লেখার কোনো সিস্টেম নেই। আর মানে কোনো বলতে কোনো বিষয় এখানে নেই। অবশ্যই ইলাবোরেটলি ফুল মিনিং লিখবা। তাহলে প্রদেয় বেতন হিসাব কি ডেবিট। প্রদেয় বেতনের পরিমাণ ছিল কত টাকা আমার, এখন তাকে আমি কি টোটাল টাকা ছিল যেটা, সেই টাকাটা এখানে লিখলাম। এখন তার কাছ থেকে আমি কি করবো, কর্তন গুলা কেটে রাখবো। আমার এখানে কর্তন কি কি ছিল? প্রভিডেন্ট ফান্ড ছিল, প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল, এবং ছিল কি আয়কর। তাদের এই কর্তন গুলো যদি দেখি, এখানে কর্তন প্রভিডেন্ট ফান্ডে ছিল টোটাল সামেশন ছিল হচ্ছে 300 টাকা, কল্যাণ তহবিলে ছিল হচ্ছে 250 টাকা, এবং আয়করের পরিমাণ দেওয়া ছিল 460 টাকা। আর যে বাকি অ্যামাউন্টটা রয়েছে সেটা আর কি তাকে নিয়ে দেবো, তাহলে হচ্ছে প্রদেয় ভাউচার। এই ভাউচারটা আমি এখনো দেইনি, এটা আমার কাছে দেয়, দ্যাট মিনস এটা এখানে ক্রেডিট। তাহলে কত? 40,465 টাকা, 40,465 টাকা। হোপফুলি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে বিবিধ কর্তন সমূহ হিসাবভুক্ত, নিট বেতন ও বিবিধ কর্তন হিসাবভুক্ত করা হলো। নিট বেতন ও বিবিধ কর্তন সমূহ জাবেদাতে অবশ্যই ব্যাখ্যাটা মেনটেন করবে। কর্তন সমূহ হিসাবভুক্ত করা হলো, কারণ জাবেদার প্রত্যেকটা বিষয়ের উপর এখানে মার্কিং করা হয়। যদি এখানে ফুলে আউট অফ 4 পেতে চাও, ওকে। তাহলে উপার্জন এটা আমার অনুমোদিত বেতন, এটা কতটুকু তার জন্য আমি অনুমোদন করেছি, অনুমোদিত বেতন হিসাবভুক্ত করা হলো, ঠিক আছে। তাহলে
প্রদেয় বেতন যেটা আমি তাকে দিচ্ছি, আর প্রভিডেন্ট ফান্ডে কত ছিল তার যে কর্তনগুলো তো ভবিষ্যতে সে পাবে, এখনো তাকে আমরা দেইনি, সেজন্য এটা আমি প্রতিষ্ঠান কেটে রাখছি। সো এটা আমাদের জন্য কি স্বাভাবিকভাবে সেটা জমা থাকছে, ডিপোজিট আকারে থাকছে। সো এটা হচ্ছে আমার এখানে ক্রেডিট, এখন ওইটা আমার খরচ হয়নি। তাহলে প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল, আয়কর প্রত্যেকের সামেশন আকারে টাকাটা এখানে যাবে, এবং প্রত্যেক বছর যেটা আমি টাকাটা তাকে দিব, কিন্তু টাকাটা এখনো দেইনি, এটা আমার কাছে দায়, দ্যাট মিনস এটা হচ্ছে এখানে ক্রেডিট। যে আমরা জানি যে কোনো প্রকার দায় ক্রেডিট, এই হচ্ছে আমার এখানে দুইটা জায়গা, খুবই সহজ জায়গাটা যদি তোমরা বিষয়টা একটু বুঝতে পারো। এখন আমরা আমাদের 3 নম্বর জাবেদাটা দেখো, আমি এটা একটু মুছে ফেলছি। সেটা কিসের জন্য? এখন তুমি বেতনের টাকাটা তোমার কর্মচারীকে দিয়ে দিবে, তুমি মিনস প্রতিষ্ঠান, অবশ্যই চিন্তা করবে যখন যে অঙ্ক করবে তুমি সেই প্রতিষ্ঠানের মালিক বলে নিজেকে ভাবতে হবে, তাহলে অঙ্ক করাটা সহজ হবে। তাহলে যদি আমরা এখন বেতনটা প্রদান করে দেই, তাহলে কিসের মাধ্যমে দিব? সেই প্রদেয় ভাউচারটাকে আমরা ক্রেডিট করেছিলাম, সেই প্রদেয় ভাউচারটাকে এখন আমরা কি করবো, যেহেতু আমার খরচ হয়ে যাবে, সেই প্রদেয় ভাউচারটাকে ডেবিট করব। প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, ঠিক আছে? প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, এখানে যাবে টাকা, আমি যে নিট টাকাটা দেবো, নিট টাকাটা কিন্তু টাকা আমি এখানে দিব। প্রথমে কি করেছিলাম, মোট অনুমোদিত উপার্জনটা করেছিলাম, কিন্তু এখন টাকা আমি দিব কি, নিট টাকাটা তাকে এখানে দিব 40,465 টাকা, ঠিক আছে? এখন এই বেতনটা আমি তাকে কি দিতে পারি, নগদে দিতে পারি বা ব্যাংকের মাধ্যমে দিতে পারি, নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট। এখন ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে ব্যাংকের মাধ্যমে তার বেতনটা প্রদান করে থাকে, ঠিক আছে? তাহলে প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব বা নগদান হিসাব হচ্ছে ক্রেডিট, ঠিক আছে? তাহলে নিট বেতন প্রদান করা হলো, নিট বেতন প্রদান করা হলো, ঠিক আছে? এখানে যদি আমি শুধু নগদে লিখি তাও আমার ভুল নাই, কিন্তু চেষ্টা করবো অ্যাটলিস্ট দুইটা বিষয় এখানে দেওয়ার জন্য, কারণ এটা নগদও জানতে পারি, সেটা যদি চেকের মাধ্যমে পরিশোধ হয় তাহলে ব্যাংক। এখানে আরেকটা বিষয় আমাদেরকে বলে রাখি, যদি আমার এখানে চেকের কথা উল্লেখ না করে তাহলে অবশ্যই আমাকে ধরে নিতে হবে বেতনটা নগদে প্রদান করা হয়েছে, আর যদি চেক উল্লেখ থাকে তাহলে অবশ্যই আমাকে এখানে ব্যাংক দিতে হবে। তো এই বিষয়টা অবশ্যই তোমরা খেয়াল করবা। তাহলে জেনারেল জাবেদাটা হচ্ছে প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিষয়টা আমি সহজ করে দিলাম, কারণ একটা কনফিউশন থেকে যাবে, নগদ লিখবো না ব্যাংক লিখবো। যদি যেটা আমার চেকের মাধ্যমে পরিশোধ হয় তখন কিন্তু আমি আর নগদ সেটা লিখবো না, কারণ চেকটা ভাঙাতে অবশ্যই তাকে ব্যাংকে যেতে হবে। তো এই হচ্ছে আমার জাবেদার বিষয়গুলো। এই 3টে জাবেদা জেনারেলি কমনলি চলে আসে। আরেকটা জাবেদা আছে, সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের একটা জাবেদা। প্রভিডেন্ট ফান্ডের জাবেদাটা আসলে ম্যান্ডেটরি নয়, সেই জাবেদাটা তোমরা সাধারণত এটার জন্য মার্কিং এর কোনো হেরফের হয় না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার বেতন জাবেদার জন্য বেতন মজুরির জন্য জাবেদা দাখিলা। এই জাবেদা দাখিলাটা আমার প্রত্যেক সময় এইভাবে আসে। প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমার যে কতটুকু আমি তার জন্য মোট উপার্জন অনুমোদিত করছি সেটার জন্য জাবেদা দিচ্ছি, বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট, টাকা আসবে কত, মোট অনুমোদিত কতটুকু আছে। তারপর আসছে কি, তার জন্য আমি বাড়ি ভাড়া বা বিবিধ কর্তনের একটা জাবেদা। তাহলে জাবেদাটা যদি আমি সহজে 3 ভাগ করে ফেলি, প্রথম হচ্ছে কি অনুমোদিত উপার্জনের জন্য, এটা তোমরা লিখবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য দিচ্ছি, অনুমোদিত উপার্জন, এবং হচ্ছে কি কর্তন সমূহ, তারপর হচ্ছে কি নগদে পরিশোধ। তাহলে বিষয়টা তোমাদের আর মুখস্থ করতে হবে না, মাথায় বিষয়টা এমনি থেকে যাবে। তাহলে পরিশোধ কিসের মাধ্যমে করবো, প্রদেয় ভাউচারের মাধ্যমে পরিশোধ করবো। এবং আরেকটা বিষয় এখানে টেকনিক্যালি দেখো, যেখানে প্রদেয় ভাউচার আমরা কি করেছিলাম, এখানে ক্রেডিট করেছিলাম, সেটা অবভিয়াসলি এখানে দিয়ে খরচ হিসেবে ডেবিট হয়ে যাবে। এবং তাকে কিভাবে দিব, যদি চেক খোলা না থাকে তাকে অবশ্যই আমরা নগদ টাকার মাধ্যমে দিব। তাহলে এই ছিল আজকে আমাদের অঙ্ক। আশা করি তোমরা বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছো। আমরা আবারও নতুন ক্লাসে নতুন করে অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে আসবো। এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি শোনার জন্য এবং মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।